আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে কনাস ওয়ার্ল্ডে। কেমন আছেন সবাই? দেখে কি মনে হচ্ছে? কোনো ভর্তা রেসিপি? না, 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 এটা কোনো ভর্তা রেসিপি না। এটা একটা আমার স্পেশাল রেসিপি। একটু পরেই সবাই বুঝে যাবেন, যারা যারা খেয়েছেন আমার হাতের এই রান্নাটা, যে আমি কি রান্না করতে চলেছি। লন্ডনে যখন এসেছিলাম তখন প্রথমেই যে কাজটা আমি করেছি, একটা শিলপাটা কিনে ফেলেছি। কারণ এটা ছাড়া আমার চলবে না। কারণ বাটাবাটি ছাড়া আমি অনেক রান্নাই করতে পারি না। বিশেষ করে এই রান্নাটা তো নাই। রান্নাটা কি? রান্নাটা হচ্ছে খাসির কাচ্চি। গতকালকে আমি 4 কেজি 500 গ্রাম খাসির মাংস নিয়ে এসেছিলাম। একটা আস্ত রান বলতে পারেন। একটা রানে ছিল 4 কেজি 500 গ্রাম মাংস। পুরো রানটা ধরেই নিয়ে আসছি। তো এখানে কী কী মশলা দিয়েছি আমি পরে বলছি। আগে দেখেন আমি মশলাটা কিভাবে ম্যারিনেট করি, তারপরে আস্তে আস্তে বলবো যে আমি কি কি মশলা এখানে ব্যবহার করেছি। 4 কেজি 500 গ্রাম মাংসে আমি 250 গ্রাম টক দই ব্যবহার করেছি ম্যারিনেট করার জন্য। এর থেকে কম ব্যবহার করলেও চলবে। তো এই টক দইটা অনেক বেশি টক না, যার কারণে আমি 250 গ্রামই ব্যবহার করেছি। টক দইটা বেশ ক্রিমি। আর এখানে যে মশলাগুলো আমি বেটে নিয়েছি সেটা হলো পোস্ত দানা, 2টা জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, কাবাব চিনি, গোলমরিচ, সবগুলা মশলা আমি বেটে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি। আমার ছেলের কমপ্লেন, মাম্মা এখানের প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে বাংলাদেশের মতো টেস্ট পাই না। আমিও বুঝে ফেলেছি কেন আমার ছেলে বাংলাদেশের মতো টেস্ট পায় না। কারণ আমি যে একটু ফাঁকি ঝুঁকি রান্না করি, এই জন্য প্যাকেট মশলা দিয়ে রান্না করি, সেই জন্য প্যাকেট মশলা দিয়ে রান্না করলে আসলে এই টেস্টটা পাওয়া যায় না। এখন আসি, এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আদা রসুন পেস্ট দিব 4 টেবিল চামচ। 4 কেজি 500 গ্রাম মাংসে আমি 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিব। তো এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এর থেকে 1 চামচ কম দিলেও চলবে। তো সেখানে একটু মশলাটা ঘনত্ব কম হবে, এই আর কি। টেস্টের কোনো এদিক ওদিক হবে না কিন্তু। আর যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আলু বোখারা। আমি এইগুলা সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করব। নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ। এর বেশি দিব না, দিলে অনেক বেশি ঝাল ঝাল হয়ে যাবে। কাচ্চি বেশি ঝাল হলে ভালো লাগে না। অনেকে ঝাল পছন্দ করে, বাট অনেক বেশি ঝাল হলে ভালো লাগে না। এর সঙ্গে আমি কিছু আস্ত লাল মরিচ দিয়ে দিব। তাতে যখন রান্না করতে করতে শেষ পর্যায়ে যাবে, তখন মরিচগুলো শেষ পর্যায়ে ভেঙে যাবে, গেলে তখন টেস্টটা ভালোই লাগবে খেতে। এই এই মরিচগুলো খুব একটা ঝাল না, কাশ্মীরি মরিচের মতো। লবণ নিয়ে নিচ্ছি। এগুলো আমি সব একসঙ্গেই দিয়ে দিব। পরে আমি লবণটা চেক করে দেখব যে কম বেশি হয়েছে কি না। আমার কাছে মনে হয় 3 চা চামচই হয়ে যাবে। আর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি কোনো সয়াবিন তেল ব্যবহার করব না। আমি এখানে ঘি ব্যবহার করব, যাতে করে আমার রাইসে কোনো তেল না যায়। কারণ আমি বিরিয়ানিতে কোনো সয়াবিন তেল ব্যবহার করি না। আমার সম্পূর্ণ বিরিয়ানিটা ঘি আর বাটার দিয়ে রান্না করি আমি। তাই আমি মাংসে 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করলাম। এখানে চা চামচ দিয়ে যেহেতু নিয়েছি,
তো যেই পরিমাণ দিয়েছি সেই পরিমাণ 2 টেবিল চামচ ঘি হয় এখানে। এখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি। এই মাংসটা আমি রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা এনেছিলাম আমি রাতেই। খাসির মাংসটা খুব ভালো করে ওয়াশ করতে হয়, তাহলে যে একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকে না। অনেকের কাছে খাসির মাংসটা একটা স্মেল লাগে। তো আপনারা যদি খাসির মাংসটা হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করেন, বারবার করে 6-7 বার করে ওয়াশ করেন এবং পানিটা খুব সুন্দর করে ঝরা দিয়ে ফেলেন, তাহলে হচ্ছে খাসির মাংসে কোনো স্মেল থাকে না। তো আমি সেটাই করেছি। এখন এটা সুন্দর করে মেখে আমি রেখে দিব। আমি যখন এটা ম্যারিনেট করি তখন প্রায় রাত 1টার মতো বাজে, আর আমি যখন এটা রান্না করেছি তখন সকাল 8টা বাজে। প্রায় 6-7 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। টক দই দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে মাংসটা ভেতর থেকে অনেক সফট হয়ে গিয়েছিল। আর বাটা মশলার আসলে টেস্টই ভিন্ন, বিশেষ করে বিরিয়ানির ক্ষেত্রে। আমার বিরিয়ানি রান্নার রেসিপি অনেকেই চেয়েছেন, যারা আমার হাতের বিরিয়ানি খেয়েছেন তারা অনেকেই চেয়েছেন, বিশেষ করে বাংলাদেশের অনেকেই আমার বিরিয়ানি লাভার। আমি কিন্তু একসঙ্গে 150-200 জনের রান্নাও করেছি। আমার বাসায় কিন্তু সেই পরিমাণ অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থাও আছে। তো যাই হোক, এখানে এত পরিমাণ করা হয় না, অল্প স্বল্পই করা হয়। আমি কিন্তু এখানে 4 কেজি 500 গ্রাম মাংসের জন্য কিন্তু কতটুকু চাল নিব এটা শুনলে হয়তো আপনারা অবাকই হবেন। আপনারা কতটুকু চাল দিবেন? 4 কেজি মাংসের জন্য 2 কেজি চাল, 4.5 কেজি মাংসের জন্য 2 কেজি চাল? না, আমি কিন্তু 1 কেজি 250 গ্রাম চাল দিয়েছি, মানে 1.25 কেজি। চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রেখেছি, অনেকবার ধুতে চালের স্টার্চটা বের হয়ে গেছে। তারপরে আমি গরম পানিতে চালটা ভিজিয়ে রেখেছি প্রায় 4 ঘন্টার মতো, যখন আমি মাংস চুলায় রান্না করতে বসিয়েছি তখন। আর আমি কিন্তু একটা কথা, মাংসে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ পেঁয়াজটা আমি সম্পূর্ণটাই বেরেস্তা ব্যবহার করব, এই জন্য কাঁচা কোনো পেঁয়াজ আমি ব্যবহার করিনি। এই পেঁয়াজটা এখন আমি মাংসে ব্যবহার করব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিব। আর ওদিকে আমার চালটা ভিজতে দিয়েছি 3-4 ঘন্টা। চালটা মিনিমাম চালটা 1 থেকে 1.5 ঘন্টা তো ভিজতে দিতেই হবে গরম পানিতে। প্রথমে চালটা সুন্দর করে ধুয়ে রাখতে হবে, ধুয়ে চালের স্টার্চটা বের করে ফেলতে হবে, তারপরে চালটা ভিজতে দিতে হবে। চালে কিন্তু নাড়া দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা ট্রিক। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি উঠিয়ে মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। এই যে মাংসগুলো তুলে এখন আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, ভেজে শুকনা করে ফেলবো। মাংসের যেই ঝোলগুলো আছে এগুলো আমি আলতো করে ভেজে নিব, আমার মাংসগুলো যেন না ভেঙে যায়, মাংসগুলো যেন সফটও থাকে এবং মাংসগুলো যেন ভেঙেও না যায়। এইভাবে আমি আস্তে আস্তে করে মাংসগুলো ভেজে তুলে নিব। সবগুলো মাংস এইভাবে করে নিব। আমার এখানে যে পরিমাণ মাংস ছিল এটা আমার 3 ভাগে করতে হয়েছে। তো আস্তে আস্তে করে মাংসগুলো ভেজে নিচ্ছি। এদিকে মাংসগুলো ভাজতে দিয়ে ওইদিকে আমি দেখলাম যে আমার চালের কি অবস্থা। তো আমি এই ফাঁকে মাংসগুলো ভাজতে ভাজতে চালটা দেখে নিলাম। চালটা ঝরা দিয়ে ফেলবো।
চালটা ঝরা দিয়ে ফেলতে হবে, কারণ চালে যেন কোনো পানি না থাকে। চালটা আমাকে শুকনা রাখতে হবে। মাংসগুলো ভাজতেছি। আর আজকে আমার ছেলে বাসায় সুন্দর করে আমার ক্যান্ডেল লাইট, এমনি যে লাইটিংগুলা সব সুন্দর করে সেটিং করে দিয়েছে। উইন্টারে আমার বাসায় খুব সুন্দর করে ক্যান্ডেলগুলা সাজানো হয়। আজকে বাসায় খুব সুন্দর করে ক্যান্ডেলগুলো সাজালাম। আমার ছেলে অনেক আগেই লাইটগুলো অর্ডার করে এনেছিল। আমি খুবই খুশি আজকে, খুব ভাল লাগতেছে। আর বিরিয়ানি রান্না করবো এই প্ল্যানটা অনেক আগেই ছিল। আর বাসায় প্রায় বিরিয়ানি রান্না করা হয়, কখনো ভিডিও করা হয় না। তো অনেক দিন ধরে ভাবলাম যে ভিডিও করি। আসলে বিরিয়ানি রান্না করা আসলে এত পরিমাণের মানে প্যারা লাগে, হয় না ওইভাবে ভিডিও করা। এই যে মাংসগুলো ভেজে ভেজে আমি এইভাবে তুলে রাখতেছি, এক পাশে এই পাশ থেকে ভেজে আরেক পাশে তুলে রাখতেছি। এইভাবে আমি মাংসগুলো একটু নর্মাল হতে দিব, এরকম মাংসে যেন কোনো লিকুইড সস না থাকে, কারণ আমি যখন রাইসের সঙ্গে মিলাবো তখন মাংসগুলা এমনি ছেড়ে দিবে। এখন আমি রাইসের জন্য যে মশলাগুলো নিচ্ছি সেগুলো দেখাচ্ছি। এখানে নিলাম জয়ত্রী, আমি ওখানে জয়ত্রীও বাটা দিয়েছিলাম। আর নিলাম লবঙ্গ, শাহি জিরা, স্টার আনিস, আর কিছু গোলমরিচ। চালগুলা ঝরা দিয়ে ফেলছি। এখন এখানে দিয়ে দিচ্ছি বাটার। চালগুলা ভাজবো। চাল ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি বাটার আর ঘি, দুইটাই। এই ঘিটা আমার দেশ থেকে আনা, এখানেও ঘি পাওয়া যায়। তো যেহেতু বাংলাদেশ থেকে আনা অনেকগুলা ঘি থেকে গেছে, আমার চিন্তা করলাম ওই ঘিগুলা ইউজ করে ফেলি। আর এই ঘিগুলো আমি নর্মালি হচ্ছে খাবারের সঙ্গে ব্যবহার করি, ভাতের সঙ্গে খাই বা অন্য ডিমের সঙ্গে খাই। তো বাসায় অন্য ঘি আনা ছিল না, বিধায় চিন্তা করলাম আজকে এইটা দিয়েই রান্না করি। আর নর্মালি আমি বিরিয়ানিতে এই ঘিটা কিছুটা ইউজ করি, আর এখান থেকে কেনাটা ইউজ করি। তো প্রথমে আমি মশলাটা ঘির সঙ্গে আর বাটারের সঙ্গে ভেজে নিব। যেহেতু আমি সয়াবিন তেল ইউজ করব না, এখানে কোনো তেলই ইউজ করব না, আমি অন্য কোনো তেল ইউজ করব না। আমি আমার যে বিরিয়ানির রেসিপিটা, আমি যে বিরিয়ানিটা রান্না করি, আমি যেভাবে বিরিয়ানি রান্না করি, আমি বিরিয়ানিতে কোনো তেল ইউজ করি না, কোনো অয়েল ইউজ করি না। এটাই হচ্ছে আমার একটা স্পেশাল বলতে পারেন বিরিয়ানি রান্নার। অনেকেই অনেকভাবে রান্না করে, আমি এইভাবে করতে চাই আর কি। অনেকের থাকে না যে কিছু কিছু ব্যাপার যে স্পেশাল কিছু কিছু ব্যাপার থেকে যায়। আমার কাছে কেন জানি এটাই মনে হয় যে তেল দিয়ে রান্না করি না, আমি তেল দিয়ে রান্না করতে চাই না। এখন আমি চালটা খুব সুন্দর করে ভেজে নিব। চালটা যত সুন্দর করে ভিজবে আপনার রাইসটা তত সুন্দর সফট হবে, তত সফট হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার রাইসটা যতটা নেবেন আপনি, মানে যেই কয়েক কাপ রাইস তার ডাবল পানি। এক ফোঁটাও পানি কমও হবে না, এক ফোঁটা পানি বেশিও হবে না। আপনি যদি পানির পরিমাণটা ঠিক ঠিক রাখতে পারেন, তাহলে আপনার বিরিয়ানি কখনোই আপনার চালটা এদিক ওদিক হবে না। তবে আরেকটা ট্রিক আছে, সেটা হচ্ছে আমার যেটা ট্রিক, যেটা আমি মানে করি আর কি। আমি কখনোই মানে হাঁড়ির ঢাকনা দেই না, আমি এইভাবেই রান্না করি। অনেকে ঢেকে দেয়, ঢেকে দিলে আমার কাছে মনে হয় চালটা বেশি সেদ্ধ হয়ে যায় এবং অনেক বেশি ফুটে যায়। পরে দমে দিতে গেলে ওটা অনেক মানে লেগে যায়, একটার সাথে একটা লেগে যায়, ভাতটা অনেক ঝরঝরা হয় না আমার কাছে মনে হয়। আর আমি যে স্টাইলে রান্না করি ওই স্টাইলে আমার বিরিয়ানিটা খুব বেশি ঝরঝরা হয়। লাইক
ডেগের বিরিয়ানির মতো, বড় ডেগের বিরিয়ানির মতো হয় আর কি। এটা আমার হাতের বিরিয়ানি যারা যারা খেয়েছেন প্রত্যেকেই এই কমেন্ট করেছেন, প্রত্যেকেই বলবে। আশা করি আজকে আমার ভিডিও দেখার পরে যারা যারা আমার বিরিয়ানি খেয়েছেন, আশা করি আমি তাদের কমেন্ট আশা করব। আর ওইদিকে আমি পানি গরম করতে দিয়েছি, যেই চালটা নিয়েছি তার ডাবল পানিটা। এখন আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই যে পানিটা দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, অবশ্যই। ঠান্ডা পানি হলে চলবে না, এবং জালটা হেভি জাল থাকতে হবে, চুলার আঁচটা হেভি থাকতে হবে, চুলার আঁচটা কম হলে হবে না। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর আমি লবণটা চামচ মেপে কখনোই দেই না, আর যেটা আমি দেই সেটা হচ্ছে 1 চামচ চিনি ব্যবহার করি। আর আমি যেটা এখানে ব্যবহার করব সেটা এখানে হচ্ছে একটা থিক ক্রিম পাওয়া যায়, ডাবল ক্রিম বলে যেটাকে, দুধের ক্রিম। বাংলাদেশে আপনারা যারা বিরিয়ানি রান্না করবেন, আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন, তাহলে আপনারা তো বাংলাদেশে এই ডাবল ক্রিম, এই ক্রিমের বদলে আপনারা ডানো ক্রিমটা পেয়ে যাবেন। আর যদি সেটা না পান, তাহলে আপনারা যেই পানিটা গরম করে নিয়েছেন ওখান থেকে 1 মগ পানি আপনারা আলাদা করে রাখবেন। তার মানে আপনারা যদি 1 কেজি 1 কেজি চালে আপনারা 8 মগ 8 মগ পানি ব্যবহার করেন, তাহলে 7 মগ পানি ফুটতে দিবেন, আর 1 মগ পানি আলাদা করে রাখবেন দুধের জন্য। গুঁড়া দুধটা ইউজ করবেন, ওই গুঁড়া দুধটা আপনারা দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা গুঁড়া দুধটা মিনিমাম 4-5 টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা গুলে নেবেন আগেই পানির সঙ্গে, সেই দুধটা দিয়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের দুধের ক্রিমটা ইউজ না করলেও চলবে। এই 1 চামচ চিনি অবশ্যই দিবেন, 1 টেবিল চামচ চিনি। আর দুধের ক্রিম না থাকলে গুঁড়া দুধ। ওই যে চালের জন্য যে পানিটা মেপে রেখেছেন ওখান থেকেই পানিটা নেবেন। আমি কিন্তু চুলার ঢাকনাটা দেই নাই, আমি কিন্তু হাঁড়িতে ঢাকনাটা কখনোই দেই নাই। এই পর্যায়ে জালটা এই পর্যায়ে রেখেছি, হাই ফ্লেমে রেখেছি। আর এই যে রাইসটা কিন্তু এখনও শক্তই আছে। যখন এই পর্যায়ে চলে আসবে, হালকা মাখা মাখা থেকে যাবে, তখন আমি মাংসটা দিব। কারণ আপনারা যদি মাংসটা মানে মাড় থাকা অবস্থায় দেন, তাহলে সম্পূর্ণ ভাতগুলা মশলা মশলা হয়ে যাবে। তাহলে আপনারা কিছু রাইস আপনারা সাদা পাবেন না, কিছু রাইস আপনারা মশলাদার পাবেন না। আমি চাই যখন আমার বিরিয়ানিটা রান্না হয় তখন আমি কিছু রাইসটা সাদা চাই। মানে অনেক বিয়েবাড়িতে আছে না যে কিছু রাইসটা হোয়াইট থাকে, কিছু রাইসটা মশলা মশলা থাকে, দেখতে সুন্দর দেখা যায়। আমি ওই রকম স্টাইলে চাই। তো আমি এটা অনেক রিসার্চ করে বের করছি। তো আমি এই স্টাইলে করি, যার কারণে তখন এই ভাপে তখন আস্তে আস্তে করে মশলাটা গলতে থাকে, আর আস্তে আস্তে রাইসগুলোর সাথে মিশতে থাকে। তো এই স্টাইলে আমি করতে থাকি। আর এর ভিতরে কিছু মাংসের থেকে কিছু অয়েল বের হয়েছে, ওইটা আমি দিব না। ওইটা দিলে বেশি রাইসের ভিতরে বেশি অয়েল হয়ে যাবে। অলরেডি এর ভিতরে অনেক বাটার আর অনেক ঘি দেওয়া হয়েছে, আর আমি এর উপরে আরেকটু ঘি ইউজ করব। তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। খেয়াল করবেন কোনভাবে আমি মাংসটা ভিতরে মিশাতে থাকি। এই স্টাইলে মিশালাম। রাইস আর মাংসটা যদি আপনারা অনেক বেশি নাড়াচাড়া করে ফেলেন, তাহলে সম্পূর্ণ রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রাইসটা ভেঙে গেলে তখন রাইসগুলা আস্ত থাকে না। রাইস ভেঙে গেলে রাইসটা দেখতে যখন তোলা হয় তখন দেখতে সুন্দরও লাগে না, খেতেও ভালো লাগে না। এই পর্যায়ে আমি ঠিক এইভাবে প্রেস করে করে মাংসগুলা ভিতর দিয়ে দিচ্ছি, আস্তে 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 পাস করে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আলতো করে করে পাস করে দিচ্ছি।
ঠিক এইভাবে, ঠিক আলতো করে করে এইভাবে 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 দিচ্ছি। আর ওই দিকে কিন্তু আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমি ঢাকনাটা আরেকটা চুলায় গরম হতে দিয়েছি। ঢাকনাটা আপনার অবশ্যই গরম হতে দিতে হবে, কারণ আপনি যদি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করেন, আমি কিন্তু অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই রান্না করি। বাংলাদেশে কিন্তু আমার বড় বড় ডেকচি আছে, ওটাই আমি রান্না করি। আমি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ছাড়া বিরিয়ানি রান্না করি না। আমি কিন্তু ননস্টিকের হাঁড়িতে কিন্তু বিরিয়ানি খুব কমই রান্না করি, আর আমার কাছে কমফোর্ট লাগে না। আর আমি একটু ধরে দেখলাম যে আমি কতটুকু দমে রাখলে বিরিয়ানিটা পারফেক্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি একটু চেপে দেখলাম যে রাইসটা আমার কোন পর্যায়ে আছে। তো এখন আমি এই পর্যায়ে এসে দমে দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা। এই তো তো রাইসের সঙ্গে আমি যে মশলাগুলো দিলাম সেগুলো হচ্ছে সব শুকনা আস্ত মশলা, কোনো পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো কিছুই দেই নাই। আর এখানে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম উপরে, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি দমে দিয়ে দিব। আর ওখানে যেই ঢাকনাটা গরম হচ্ছে, ঢাকনাটা যখন দিয়ে দিব তখন উপর নিচ দুই দিক থেকেই সুন্দরভাবে ভাপে দমে চলে যাবে, হিটে চলে যাবে। আমি একেবারে লো ফ্লেমে দিয়েছি, ওটার আমি দেখাতে পারলাম না যেহেতু আমার ক্যামেরাটা স্ট্যান্ডে আছে। এই যে আমার প্রায় হাফ অ্যান আওয়ার দমে ছিল। দমে থাকার পর আমি আস্তে করে রাইসটা, সাইডের রাইসটা একটু তুলে মাঝে দিয়ে দিচ্ছি, কারণ সাইডের রাইসগুলো অনেক সময় একটু কাঁচা থেকে যায়। সেজন্য আমি করলাম কি, একটু সাইডের রাইসগুলো একটু মাঝে দিয়ে দিলাম, মাঝে দিয়ে আমি আবার একটু ঢেকে দিব। অলমোস্ট আমার বিরিয়ানি হয়ে গেছে। আপনাদের কি মনে হলো, কাচ্চি কি হয়েছে? আমার ছেলে কিন্তু খেয়ে বলেছে, হ্যাঁ মাম্মা বাংলাদেশের মতো কাচ্চি হয়েছে। এই তো, এই যে আমার কাচ্চি রান্না হয়ে গেছে। অনেক দিন ধরে ভেবেছি যে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, সেই থেকেই করা। এখন হয়ে গেছে। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তার জন্য খাবার তুলতেছি। পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। কখনোই আমার বিরিয়ানি নষ্ট হয় না, কোনো দিন নরম হয় না, কোনো দিন চাল চাল থেকে যায় না। এই যে, আপনাদের কাছে কেমন লাগলো আমার বিরিয়ানি রেসিপি? সহজ মনে হলো না কঠিন? আমার সঙ্গে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। এই তো, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেকেই আমার কাচ্চি রেসিপি চেয়েছেন, তাদের জন্য দেওয়া, আর সেই থেকেই সবার সঙ্গে শেয়ার করা। এই যে, আল্লাহ হাফেজ, বাই, সবাই ভালো থাকবেন।